$2 বিলিয়ন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ প্রস্তাবগুলোর একটি। কাগজে কলমে এটা উন্নয়নের গল্প, বাস্তবে এটা হতে পারে একটা জাতির পানি আর বিদ্যুতের উপর সবচেয়ে বড় আঘাত। যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান এডিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশে একটা এআই ডেটা সেন্টার বানাবে তারা। প্রশ্ন হলো কার স্বার্থে? গাজীপুর অথবা সিরাজগঞ্জ, এই দুই জায়গার যে কোনো একটাতে হতে পারে এই প্রজেক্ট। শুনতে চমৎকার লাগে, তাই না? বিশাল বিনিয়োগ, আধুনিক প্রযুক্তি, বাংলাদেশ এআই যুগে প্রবেশ করছে। সরকারি বিবৃতিতে আসবে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার এআই হাব, লাখো তরুণের জন্য সুযোগ তৈরি হবে, বিদেশি বিনিয়োগের নতুন দ্বার খুলবে। কিন্তু এই চকচকে গল্পের নিচে লুকিয়ে আছে একটা কঠিন সত্য। ডেটা সেন্টার মানে বিশাল সার্ভারের সমুদ্র, হাজার হাজার প্রসেসর 24 ঘন্টা কাজ করে যাচ্ছে, আর এই সার্ভার সবসময় গরম হতে থাকে। সেই গরম কমাতে লাগে পানি, প্রচুর পানি। একটা মাঝারি মাপের ডেটা সেন্টার প্রতিদিন লাখ লাখ লিটার পানি খরচ করতে পারে শুধুমাত্র কুলিং এর জন্যই। বড় হাইপার স্কেল ডেটা সেন্টার হলে এই সংখ্যা আরো কয়েকগুণ বেশি। আর বিদ্যুৎ, সেটা তো একটা মাঝারি শহরের সমান, কোনো কোনো ক্ষেত্রে এর চেয়েও বেশি। এবার আসুন পানির হিসাবটা আরেকটু ভালো করে বুঝি। বাংলাদেশের ভূগর্ভস্থ পানির স্তর এমনিতেই প্রতি বছর নিচে নামছে, বিশেষ করে গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জের মতো শিল্পাঞ্চলে। কারণ এসব এলাকা ইতিমধ্যে শত শত কলকারখানা ভূগর্ভস্থ পানি তুলে ব্যবহার করছে। এখন এর মধ্যে যোগ হবে একটা নতুন বিশাল ভোক্তা, একটা ডেটা সেন্টার, যেটা কুলিং এর জন্য প্রতিনিয়ত বিপুল পানি টানবে। ফলাফল কি দাঁড়াবে? স্থানীয় কৃষকের জমিতে সেচের পানি কমবে, বাড়িঘরের টিউবওয়েলে পানি উঠতে সময় বেশি লাগবে, আর যেটুকু পানি আসবে লাইনে সেটাও হতে পারে দূষিত, ময়লা মেশানো। এটা কোনো কাল্পনিক আশঙ্কা না। বিশ্বের বিভিন্ন প্রান্তে এই একই প্যাটার্ন দেখা গেছে। যেখানে বড় ডেটা সেন্টার বসেছে, আশপাশের এলাকায় পানির স্তর দ্রুত নেমে গেছে, স্থানীয় মানুষ পানি সংকটে পড়েছে। বিদ্যুতের দিকটাও একই রকম উদ্বেগজনক। বাংলাদেশে এখন গ্রীষ্মকালে নিয়মিত লোডশেডিং হয়, শিল্প কারখানাগুলো বিদ্যুতের অভাবে উৎপাদন ব্যাহত হওয়ার অভিযোগ করে। সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎবিহীন থাকে, বিশেষ করে গ্রামাঞ্চলে। এ বাস্তবতায় একটা ডেটা সেন্টার জাতীয় গ্রিড থেকে বিপুল বিদ্যুৎ টানবে 24 ঘন্টা 7 দিন সারা বছর। প্রশ্ন হলো, এই বাড়তি চাহিদা কিভাবে পূরণ হবে? নতুন বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে সেই খরচ কে বহন করবে? নাকি বিদ্যমান গ্রিড থেকে কেটে নেওয়া হবে, যার মাসুল গুনবে সাধারণ মানুষ বাড়তি লোডশেডিং এর মাধ্যমে? এখন প্রশ্ন করুন নিজেকে, গাজীপুর বা সিরাজগঞ্জের মানুষ এমনিতেই লাইনে পানি পায় কিনা ঠিক মতো? লোডশেডিং কি এই মুহূর্তেও মাঝে মধ্যে হয় না? এবার কল্পনা করুন, এই একই এলাকায় বসছে এমন একটা স্থাপনা যেটা 24 ঘন্টা 7 দিন বিশাল পরিমাণ পানি আর বিদ্যুৎ টেনে নেবে। স্থানীয় মানুষের ভাগে কি থাকবে তখন? আরো কম পানি, আরো বেশি লোডশেডিং, আর সাথে যোগ হবে 24 ঘন্টার যান্ত্রিক শব্দ আর কম্পন। কারণ ডেটা সেন্টারের কুলিং ফ্যান আর জেনারেটর কখনো থামে না। এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো, এই ধরনের এনার্জি হাংরি ডেটা সেন্টার প্রজেক্টগুলো সম্প্রতি উন্নত দেশগুলোতে ব্যাপক বিরোধিতার মুখে পড়েছে। আমেরিকা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসের মতো জায়গায় স্থানীয় মানুষ প্রশ্ন তুলেছে, পানি আর বিদ্যুতের সংকট তৈরি করা এই প্রজেক্টগুলো আসলে কার উপকারে লাগছে? আয়ারল্যান্ডে তো এমন অবস্থা হয়েছিল যে দেশের মোট বিদ্যুতের একটা বড় অংশ শুধু ডেটা সেন্টারগুলোই খরচ করছিল, সাধারণ মানুষের ব্যবহারের চেয়েও বেশি। এই নিয়ে স্থানীয়ভাবে তীব্র আন্দোলন হয়েছে। তাহলে প্রতিষ্ঠানগুলো এখন ছুটছে কোথায়? এমন দেশে যেখানে জনগণের প্রশ্ন তোলার জায়গা কম, নিয়ন্ত্রক কাঠামো দুর্বল, পরিবেশগত সমীক্ষার প্রক্রিয়া শিথিল, আর সরকার বিনিয়োগের নামে দ্রুত অনুমতি দিতে রাজি। বাংলাদেশ কি সেই তালিকায় ঢুকছে? এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে, চাকরি। নির্মাণ পর্যায়ে হ্যাঁ, কিছু শ্রমিক আর ইলেকট্রিশিয়ান সাময়িকভাবে ভালো আয় করবেন, 1-2 বছরের জন্য এলাকায় কর্মচাঞ্চল্য আসবে হয়তো। কিন্তু নির্মাণ শেষ হলে একটা ডেটা সেন্টার চালাতে লাগে হাতে গোনা কিছু ইঞ্জিনিয়ার আর কয়েকজন সিকিউরিটি গার্ড, ব্যাস। বিশ্বজুড়ে গবেষণা দেখা গেছে একটা বড় ডেটা সেন্টারে স্থায়ী চাকরির সংখ্যা খুবই সীমিত, কয়েকশোর বেশি নয়। তুলনায় বিনিয়োগের পরিমাণ $1 বিলিয়ন। হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হওয়ার যে স্বপ্ন দেখানো হয়, বাস্তবে সেটা ঘটে না। আর এআই থেকে যে সুবিধা তৈরি হবে, সেই সাবস্ক্রিপশনের দাম গুনতে হবে আমাদেরই, চড়া দামে, ডলারে। অথচ আমাদের সম্পদ, পানি, বিদ্যুৎ, জমি সব ব্যবহার হবে বিনিময়ে, স্থানীয় মুদ্রায়, স্থানীয় সংকটের বিনিময়ে। লাভের হিসাবটা তাহলে কার ঘরে যাচ্ছে? মুষ্টিমেয় কিছু ব্যবসায়ী আর বিদেশি প্রতিষ্ঠানের ঘরে। ক্ষতির বোঝা বইতে হবে লাখো সাধারণ মানুষকে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রজেক্টের চুক্তির শর্তগুলি কি জনসমক্ষে প্রকাশিত হবে? কতটুকু পানি ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে, কোন উৎস থেকে বিদ্যুৎ সরবরাহ হবে, পরিবেশগত প্রভাব মূল্যায়ন কি স্বাধীনভাবে হয়েছে নাকি শুধু কাগজে কলমে একটা প্রক্রিয়া সারা হয়েছে?
স্থানীয় জনগণের মতামত নেওয়া হয়েছে কি? তাদেরকে জানানো হয়েছে প্রজেক্টের প্রকৃত প্রভাব সম্পর্কে? এই ধরনের প্রজেক্ট ঘোষণা হলে মিডিয়ার একটা অংশ ঝাঁপিয়ে পড়ে প্রশংসায়। বিশাল বিনিয়োগ, যুগান্তকারী পদক্ষেপ, বাংলাদেশ এখন এআই হাবের পথে, এই ধরনের শিরোনাম দেখবেন অহরহ। কিন্তু প্রশ্ন তোলা হয় না, স্থানীয় মানুষের পানি কোথা থেকে আসবে, বিদ্যুতের ঘাটতিকে পূরণ করবে, পরিবেশগত সমীক্ষা আদৌ স্বাধীনভাবে হয়েছে কিনা, চুক্তির শর্তাবলী কেন গোপন রাখা হচ্ছে। সমালোচনামূলক সাংবাদিকতার বদলে যখন শুধু প্রশংসা চলে, তখন বুঝতে হবে কোথাও একটা স্বার্থের সংযোগ আছে। $2 বিলিয়ন শুনতে বিশাল, চোখ ধাঁধানো সংখ্যা, কিন্তু একটা জাতির পানির অধিকার, তার কোনো মূল্য নেই। একজন কৃষকের ফসলের জন্য পর্যাপ্ত সেচ, এসবের কোনো দাম নেই এই হিসেবে। স্থানীয় মানুষের প্রশ্ন তোলার অধিকার আছে, থাকা উচিত। কারণ উন্নয়নের নামে যা আসছে সেটা যদি হয় শুধু কয়েকজনের সম্পদ বৃদ্ধির গল্প আর বাকি সবার জন্য সংকট, দুর্ভোগ, নীরব কষ্ট, তাহলে সেটা উন্নয়ন নয়, সেটা একটা নতুন ধরনের উপনিবেশ। শুধু এবার আর বন্দুক দিয়ে নয়, বরং চুক্তি আর ডলারের ঝিলিক দিয়ে।